ময়মনসিংহ আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আবার স্বাগতম। আজকে রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 3 পরিমাণগত রসায়ন নিয়ে কথা বলবো। এটা এই অধ্যায়ের দ্বিতীয় লেকচার এবং তোমাদের অনলাইনে এটা একটা রসায়নের পঞ্চম লেকচার। আজকে আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলতে যাচ্ছি তার মধ্যে হচ্ছে টাইট্রেশন, প্রশমন বিন্দু, টাইট্রেশন সংক্রান্ত গাণিতিক সমস্যা ও সমাধান, অর্থাৎ কিভাবে টাইট্রেশন করব এবং সেখান থেকে টাইট্রেশনের মাধ্যমে কিভাবে মানটা নির্ণয় করবো সেইগুলো ব্যাপারগুলি। ওকে, তো সবার আগে আসলে টাইট্রেশন কাকে বলে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা। যে আয়তনিক বিশ্লেষণ পদ্ধতিতে কোনো উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে নির্দিষ্ট আয়তনের একটি অজানা ঘনমাত্রা তার পরীক্ষণীয় দ্রবণকে জানা ঘনমাত্রার দ্রবণের সাথে বিক্রিয়া ঘটিয়ে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়, সেটাই টাইট্রেশন। অর্থাৎ তাহলে টাইট্রেশনটা হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। আচ্ছা, এটা জানার জন্য চলো আমি একটা ভিডিওতে চলে যাচ্ছি, টাইট্রেশনটা কিভাবে করতে হয় এবং আমরা সেই ভিডিও অনুযায়ী সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো, এখানে আমরা ধরে নিলাম এই বিকারে যেটা এটা অজানা ঘনমাত্রা এবং আরেকটা জানা ঘনমাত্রা। অজানা ঘনমাত্রার দ্রবণ থেকে থেকে আমরা একটা ইয়েকে নিব। ভিডিওটাতে আমরা কি করি যে প্রথমে একটা কনিক্যাল ফ্লাস্ক নিব, কনিক্যাল ফ্লাস্কে আমরা নিব অজানা ঘনমাত্রার দ্রবণ, হ্যাঁ, এবং সেটা একটা নির্দিষ্ট পরিমাণ মেপে নিব। তো সেই নির্দিষ্ট পরিমাণটা কতটুকু, সেটা 10 ml হতে পারে, 15 ml হতে পারে, 20 ml হতে পারে। ওকে, সেটাকে আমরা কনিক্যাল ফ্লাস্কে নিব এবং তার সাথে একটা নির্দিষ্ট পরিমাণ কয়েক ফুটার নির্দেশক দিব। এখানে বলা হয় উপযুক্ত নির্দেশক, অর্থাৎ আমরা যে নির্দেশকটা নিব সেই নির্দেশকটা যেন ওই অ্যাসিড খায়ের তীব্রতা অনুযায়ী ঠিক মতো হয়। এরপর আমরা বুরেটের মধ্যে জানা ঘনমাত্রার দ্রবণ নিব, নোন সলিউশন, আর কনিক্যাল ফ্লাক্সে নিব আননোন অর্থাৎ অজানা ঘনমাত্রা। ওকে, এরপর আমরা এখন কি করব যে বুরেট থেকে ফুটা ফুটা আকারে ড্রপ গুলি আমরা ইয়াতে যোগ করতে থাকবো। আচ্ছা, প্রথম ধাপ অজানা ঘনমাত্রার দ্রবণ আমরা নিলাম মেপে, কতটুকু একটা নির্দিষ্ট আমরা ধরলাম যে সেটা 10 ml হতে পারে, 20 ml হতে পারে। তার সাথে আমরা 2-3 ফোঁটা নির্দেশক মিশাবো। নির্দেশক মিশানোর পর কনিক্যাল ফ্লাস্কটাকে বুলেটে আমরা জানা ঘনমাত্রার দ্রবণ দিলাম। দেওয়ার পর আমরা হিসাব করে দেখলাম যখন এটাকে নিচ্ছি, ওই বুলেটের রিডিংটা নিয়ে নিলাম। তারপর গ্রাডুয়েশন করার পর আস্তে আস্তে যখন মিশাচ্ছি এবং ঝাড়তে থাকবো, এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা অবশ্যই তোমরা প্র্যাকটিক্যাল করবা। কনিক্যাল ফ্লাস্কে আমরা নির্দেশক সহ দ্রবণটা নিব এবং বুলেট থেকে ধীরে ধীরে জানা ঘনমাত্রার দ্রবণটা যোগ করতে থাকবো। আমার বুলেটে কনিক্যাল ফ্লাস্কে যদি অ্যাসিড ধর্মী পদার্থ থাকে তাহলে বুলেটে অবশ্যই ক্ষার ধর্মী পদার্থ থাকবে। আর কনিক্যাল ফ্লাস্কে যদি আমার ক্ষার ধর্মী হয় তাহলে আমরা ইয়েতে দিব, বুলেটে দিব অ্যাসিড ধর্মী। অর্থাৎ এখানে বিক্রিয়াটা একটা প্রশমন বিক্রিয়া হবে। প্রশমন বিক্রিয়া হবে, বিক্রিয়ার মাধ্যমে আমরা টাইট্রেশনটা করব। তারপর ধীরে ধীরে দ্রবণ বুলেট থেকে আমরা যোগ করতে থাকবো এবং এখানে বিক্রিয়া হতে থাকবে। এবং একটা সময় এসে এমন একটা অবস্থা হবে যে জাস্ট একটা ড্রপের জন্য আমার বুলেটে এক এক ফুটা দ্রবণের জন্য আমার এই কনিক্যাল ফ্লাস্কের যে দ্রবণটা আছে তার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আগে যদি এখানে অ্যাসিড ধর্মী থাকতো তাহলে একটা ড্রপ বিক্রিয়া শেষ হওয়ার পর যদি আরেকটা ড্রপ দেয় তাহলে সেটা ক্ষার ধর্মী হয়ে যায়। আর তাতে আমাদের নির্দেশকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ওই বুলেট থেকে প্রথম যখন বিক্রিয়াটা শুরু করছি বুলেটের তখনকার পার্ট এবং যখন বিক্রিয়া শেষ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনকার পার্ট, এই দুইটা পার্ট আলাদা আলাদা ভাবে আমরা নিব, নিয়ে এসে এখান থেকে পার্থক্যটা নির্ণয় করব। হ্যাঁ, তারপর পার্থক্য নির্ণয় করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের হাতে কিছু ইয়ে আছে, আমরা
ওই অ্যাসিড ক্ষারের যে সূত্রটা তোমরা আগেও পড়ছো, সেই সূত্র দিয়ে আমরা করতে পারবো। আমি সূত্রটা তোমাদের লিখে দেখাচ্ছি। যে আমাদের আমরা জানি যে অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এক্স S1 V1 ইকুয়াল টু y of S2 V2। এখানে আমরা ধরে নিতে পারি S1 হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। আমি আরেকটু এদিকে লিখি। S1 সমান হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রা। আর মানে 1 দিয়ে আমরা অ্যাসিড বোঝাচ্ছি, ভি দিয়ে তাহলে ক্ষার বোঝাচ্ছি। আর এখানে এক্স হবে তাহলে আবার এক্সট্রা হবে ক্ষারের মোল সংখ্যা এবং ওয়াই হবে অ্যাসিডের মোল সংখ্যা। যেমন আমরা যদি এখন বিক্রিয়াটা এইভাবে করি, আমরা যদি এখানে অ্যাসিড ক্ষার হিসেবে ধরে নাও যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট নেই ক্ষার হিসেবে Na2CO3, তাহলে বিক্রিয়ায় আমাদের এখান থেকে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস H2O। আর যেহেতু কার্বনেট আছে তাহলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড। এখানে আমাকে কি করতে হবে, সমতা করতে হবে। সমতা করার জন্য এখানে যেহেতু NaCl আছে, ওকে সোডিয়াম দুইটা, তাহলে এখানে আমি সোডিয়ামও দুইটা বানাইতে হবে, তাহলে ক্লোরিনের সাথে এখানে 2 চলে আসবে, বাকি সমতা হয়ে গেছে। তার মানে আমাদের এখানে অ্যাসিড 2 মোল অ্যাসিড 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে আমার সূত্রটা যদি আমি সেইভাবে বসাই, তাহলে আমি সেই সূত্রটা হবে আমাদের S1 এর জায়গায় আমি দিতে পারি S of HCl into V of HCl সমান সমান S of sodium carbonate Na2CO3 এবং ইন্টু V of sodium carbonate Na2CO3। এখন দেখো অ্যাসিডের সাথে 2 মোল আছে, সেই 2 মোলটা গুণ হবে ক্ষারের সাথে, আর ক্ষারের সাথে আছে 1 মোল, কাজে এখানে আমি এক আর উল্লেখ না করলেও চলবে। এখন আমার যদি ক্ষারের ঘনমাত্রাটা, সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা যদি আমার জানা হয়, তাহলে ধরো সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা আমার এখানে আমি ধরে নিচ্ছি সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা হচ্ছে 0.01 এম মোলার, এবং আমার এই বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট লাগছে 20 মিলিলিটার। আমি যদি এই বিক্রিয়ার জন্য HCl মেপে নিই 10 ml পরিমাণ বিক্রিয়ায় যদি ব্যবহার করি, তাহলে খুব ইজিলি এই অ্যাসিডের ঘনমাত্রাটা এই সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারবো। তার মানে এই ট্রাইটেশনের ব্যাপারটা হচ্ছে আমরা একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে একটা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারতেছি। হ্যাঁ, এবং এই একদম পারফেক্টলি নির্ণয় করতে পারবো। তবে সাধারণত জানা ঘনমাত্রার দ্রবণ হিসেবে আমরা যে পদার্থটা ব্যবহার করব, সেটা একটা প্রমাণ দ্রবণকেই ব্যবহার করা হয় সাধারণত। ওকে, তাহলে আমরা মোটামুটি এখান থেকে এই জিনিসগুলি দেখলাম। তো এখানে আরেকটা ভিডিও ছিল যেটা দিয়ে আমরা ওই মাত্র আমি যেটা লিখে বুঝালাম যে কিভাবে করতে হয়। যে প্রথমে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে এরকম একটা ছক করে রেজাল্ট টেবিল যেটাকে বলছি, যে সাধারণত এই মানটা যেহেতু করা হয় পার্টটা 3 বার নিয়ে, ট্রাইটেশনটা 3 বার পার্ট নিয়ে তারপর তার এভারেজ মানটাকে আমাদের এভারেজ মানটা নিয়ে হিসাব করা হয়। তো প্রথমে আমরা ধরলাম যে প্রথম প্রাথমিক যে বুরেট পার্ট সেটা হচ্ছে 0.00। আমরা প্রথমবার বিক্রিয়া করলাম, বিক্রিয়া করার পর আমরা এসে দেখলাম যে বিক্রিয়া করার পর বুরেট থেকে যখন আবার সেকেন্ড টাইম পার্টটা নিলাম, আমরা দেখলাম যে মানটা কত আসছে। যে এই যে এইখানে যদি এসে মিলে থাকে, তাহলে এটা কত, 24-এর পর 1 2 3 4। অবশ্যই এটা নিচের দাগটা নিতে হয়, যেহেতু বুরেটে আমাদের যে দ্রবণটা নিব সেটা যদি মানে কালারলেস বর্ণহীন দ্রবণ হয়, তাহলে আমরা ওই তরলের নিচের দাগটা নিব, এটা প্র্যাকটিক্যালি তোমরা দেখবা। আর যদি কালারফুল হয় তখন সেই কার্ভটা উপরের দিকে বাঁকা থাকে, তখন আমরা উপরের লেভেলটা নিতাম। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো যে আমরা 24.40 নিলাম, 24.4। তার মানে পার্থক্যটা নিলাম। এইভাবে আমরা 3টা পার্টি নিব। 3টা পার্ট নেওয়ার পর দেখো প্রথম 2টা পার্টের মধ্যে কিন্তু পার্থক্য চলে আসছে। প্রথমবার আসছে 24.4, অথচ দ্বিতীয়বার আসলো 23.85। তাহলে এইভাবে যদি আমরা 3টা পার্ট নিই, 3টা পার্টের মানটা
কিছুটা পার্থক্য আসবে। যেমন প্রথমটা 24.40, পরে পার্থক্যটা 23.85, 23.80। তার মানে পরের দুইটা মান মোটামুটি কাছাকাছি। তাহলে আমাদের আগের মানটায় আমরা একটু বেশি যোগ করে ফেলছিলাম। এখান থেকে পরে আমরা এভারেজ মান নিয়ে তারপরে আমরা পরবর্তী যে এই এই মানটাকে আমরা ব্যবহার করবো। ব্যবহার করে আমরা এখানে যে হিসাবটা সূত্র মানগুলি বসাইলাম এখানে মানে, অর্থাৎ এই যে এই মানটা আমরা এখানে যেটাকে 20 হিসাবে ধরতেছি, সেই মানটা আমরা ওই এভারেজ মানটা থেকে তারপরে বসাবো, বসাই সেটা আমরা এখান থেকে হিসাব করবো। তো টাইট্রেশন দিয়ে টাইট্রেশন সংক্রান্ত বেশ কিছু অঙ্ক আছে তোমাদের বইয়ে, তোমাদের যে কোনো ইয়ার থেকে। অঙ্কগুলি তোমাদের নিজের হাতে করতে হবে, এবং অঙ্কগুলি করলে প্রত্যেকটা টাইট্রেশন সংক্রান্ত যে কোনো ইগুলি তোমরা অঙ্কগুলি করবা, এবং এই ধরনের যে সমস্যাগুলি হয় সেগুলি কমেন্টে জানাবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি জারণ বিজারণ নিয়ে কথা বলবো। তো তত সেই ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।